আমার বাবা যখন ১০ বছর বয়স তখন মারা যান। মা তখন বিধবা হয়ে যাব। তারপর থেকে চাচা আমাদের বাড়িতে আসতো বাজার নিয়ে। আমি ছোট হলেও বুঝতাম চাচার এত দরদ কেন আমাদের প্রতি। একদিন রাতের দৃশ্য দেখে আমার এমন মনে হলো যে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই। তাহলে মূল গল্পটা বলি। আব্বা মারা যাবার ৪ মাস না যেতেই হেলিম চাচার আমাদের বাড়িতে রোজ যাতায়াত শুরু হয়েছে। চাচা আসলেই মা ভাত বসাতেন বা চায়ের পানি চড়াত। চাচা আসার সময় হাতে করে বাজার নিয়ে আসত, ব্যাগ ভর্তি বাজার। মা ওনার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে নরম কণ্ঠে বলে উঠতেন, ঘরে গিয়ে বসেন, আমি চায়ের পানি চড়াই। মায়ের নরম কথায় হেলিম চাচা হাসি দিত। এই হাসির অর্থ আমার তখনও জানা ছিল না। বয়সটা কম আমার, ১০ বছর হবে। সব জিনিস এতটা না বুঝলেও শুধু এতটুকু বুঝতাম হেলিম চাচা আমাদের সাহায্য করছেন। না হলে প্রতিদিন আমার জন্য লজেন্স আনবেই বা কেন? আমি বস্তির ওই ঘরটাতে থাকলে উনি আমার হাতে লজেন্স হাতি দিয়ে বলতেন, নে রাসেল, লজেন্স খা। আমিও হাসি মুখে লজেন্স নিয়ে বাইরে ছুটতাম। মা আমার দিকে তাকিয়ে থাকত। দুটো লজেন্স পেলে একটা ফাহিমকে দিতাম, আরেকটা আমি খেতাম। ফাহিম আমার ছোটবেলার বন্ধু, অনেক ভালো বন্ধু। দিনের অনেকটা সময় আমরা স্টেশনে কাটাই, ভাংরি জমাই। ট্রেন আসলে কুলির কাজ করি, কখনো কখনো বাদাম বুটো বেচি। এই স্টেশনে অনেকের সাথে সখ্যতা, কিন্তু ফাহিমের সাথে সখ্যতা আমার ছোট থেকেই। ফাহিমের বাবা মানে আমাদের বস্তিতে ওর বুড়ি নানির সাথে থাকে। রাসেল বলতে শুধু ওই বুড়ি নানিই সব। স্টেশনের পাশেই বস্তি। এই জীবন কেমন তা সভ্য জগতের মানুষের উপলব্ধি করা সম্ভব নয়। সভ্য সমাজ যা জানে তার ছিটে ফোটাও আমাদের সাথে মেলে কিনা সন্দেহ। হ্যাঁ, আমরা টোকাই, আমরা কুলি, আমরা ফেরিওয়ালা। আমরা সভ্য সমাজের মানুষের মতো অত শিক্ষিত নয়। আমরা দুবেলা পেট পুড়ে খেতে পেলেই খুশি হই। আজকে ভাঙনি বেশি পাইনি, যা পেয়েছিলাম তা খুব কম। মহাজন টাকাও বেশি দেয়নি, ১০ টাকা দিয়েছে। ফাহিমের সাদা মুখটা আজ কালো হয়ে গেছে, সেও বেশি কিছু পায়নি। বাড়িতে কি নিয়ে ফিরবে এটা ভেবে কষ্ট পাচ্ছে। কুলির কাজ করেও শান্তি পায় না। আমাদের দিয়ে কেউ কেউ কাজ করায় না, আমরা নাকি ছোট। আবার কেউ বড় বড় সুটকেস মাথায় চাপিয়ে ২ টাকা ৩ টাকা দিয়ে চলে যায়। এরাই তো সভ্য সমাজের মানুষ। কষ্ট লাগে খুব, ঢের কষ্ট। নে, তুই এই ১০ টাকা নে। ফাহিম আমার দিকে একবার তাকায়, আরেকবার টাকার দিকে তাকায়। কি ভাবছিস? নে, ধর, চাচি তোকে বকবে রে। আমি হাসি, হেসে বলি, মা আমাকে এখন আর বকে না রে। ওই হেলিম চাচা আছে না, উনি আমাদের ব্যাগ ভর্তি করে বাজার করে দেয়। আচ্ছা, উনি কেন ব্যাগ ভর্তি করে বাজার করে দেয়? আমাদের সাহায্য করে, তাই? তাহলে আমাদের সাহায্য করে না কেন? আমরাও তো দুবেলা খাইতে পারি না। আমি আবার হাসি, হাসতে হাসতে গড়াগড়ি খাই। তারপর বলি, আচ্ছা, হেলিম চাচাকে বলবো তোরও যেন সাহায্য করে। কেন? এবার টাকাটা ধর, চল বাড়ি যাই। ফাহিম টাকাটা হাতে নেয়। তারপর দুজনে ট্রেন লাইন ধরে বস্তির দিকে হাঁটা দেই। বস্তিতে ফিরেই দেখলাম ঘরের দরজা দেয়া। ঘরটা তো ছোট, আর একটাই ঘর। মা আর আমি মেঝেতে বিছানা করে ঘুমাই। আমাদের খাট নেই, তাই মা আমাকে কাছে নিয়েও ঘুমায়। আব্বা থাকতো আমাদের কষ্ট হতো, কিন্তু এতটা না। আব্বা আর মা দুপাশে ঘুমাতো, আর আমি মাঝখানে, কি শান্তির ঘুম! এখনও আমি বিছানায় শান্তিতে ঘুমাই। তবে আমি বুঝতে পারি মা অনেক রাত পর্যন্ত ঘুমায় না, চোখের জল ফেলে। মায়ের চোখের জল মাঝে মাঝে আমার মাথা স্পর্শ করে। আমি ঘুমের ভান করে থাকি। আব্বাকে হারানোর পর মা কেমন যেন হয়ে গেছে। তবে ইদানিং মাকে একটু ফুরফুরে মনে যবে থেকে হেলিম চাচা আমাদের বাড়িতে যাতায়াত করে তবে থেকে। আব্বা মারা যাবার পর মা তেমন সাজগোজ করত না,
এখন একটু সাজগোজও করে। ভালোই লাগে আমার। সবকিছু এত ভালো চলতেছে। হেলিম চাচার মতো মানুষ যদি আরো অনেক থাকতো তাহলে বস্তিবাসীদের এত কষ্ট থাকতো না। ঘরের সামনে গিয়ে বুঝলাম মা ভেতরে আছে। আরও কেউ থাকতে পারে। কেন জানি আজ ডাকলাম না, চুপি চুপি উকি দিলাম। যা দেখলাম তা নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। চোখে হাত দিয়ে ঘষা দিয়ে আবার দেখার চেষ্টা করলাম। যা দেখছি তাই সত্যি। মায়ের সাথে হেলিম চাচা ঘরে বসে গল্প করছে। মনে হচ্ছে তারা দুজন কতদিনের চেনা। আমি ধরাত করে বসে পড়লাম। হঠাৎ আমার মুখটা দেখে ফেলে আমার মা। তারপর আমি জানালা থেকে দৌড়ে পালিয়ে গেলাম। তারপর কতক্ষণ বাইরে বসেছিলাম আমার মনে নেই। তখনও হেলিম চাচা ঘর থেকে বের হয়নি। মা আর হেলিম চাচা তারা ঘরের ভিতরে এতক্ষণ কি করছে? আমার কাছে হেলিম চাচাকে একটু অন্যরকম মনে হচ্ছে। আমি চিন্তা করলাম একদিন আমি জানব হেলিম চাচা কেন আমাদের এত সাহায্য করে। এর পেছনে অবশ্যই কোনো কারণ লুকিয়ে আছে। হেলিম চাচা একজন কেপটে প্রকৃতির মানুষ, খুব হিসেবি একজন মানুষ। একটা টাকা কই যায় সে অক্ষরে অক্ষরে হিসাব করে। আর সেই লোক কিনা আমাদের প্রতিদিন ব্যাগ ভরে বাজার করে দেয়। এর পিছনে কারণ তো অবশ্যই আছে। হেলিম চাচা মায়ের কাছে কি চায় এটা আমার জানতে হবে। এসব ভাবতে ভাবতেই ফাহিমের ডাকে আমি তার দিকে তাকালাম। অস্ফুটভাবে বললাম, যাবি না কোথায়? ট্রেন আইতাছে। আমি উঠলাম, বললাম, তুই সামনে যা, আমি আইতাছি। আচ্ছা। ফাহিমে এগিয়ে গেল। আমি আরেকবার ঘরে উকি দিলাম। শুয়ে থেকে দুজন যেন কি পরামর্শ করছে। চুপচাপ আমি ফাহিমকে অনুসরণ করতে লাগলাম। কয়েকটা ব্যাগ ধরতে পারলে ফাহিমের আজকের খাওয়াটা হয়তো হয়ে যাবে। আমার না খেলেও চলবে। যা দেখলাম তাতে পেটের ক্ষুধা মিটে গেছে। নিজের প্রতি প্রচণ্ড রাগ হতে শুরু হলো। কেন উকি দিলাম? না দেয়াই তো ভালো ছিল। কেন এত তাড়াতাড়ি ফিরলাম ঘুরতে? এত তাড়াতাড়ি না আসাই তো ভালো ছিল। মনে মনে কপাল চাপড়াতে থাকলাম। সুখের পৃথিবীতে মেঘের ঘনঘটা। রাতে ঘুরতে ফিরে দেখলাম গোস্তের সুগন্ধ ছড়াচ্ছে। আজকের ঘটনার পর আমি বুঝতে পারলাম এ সুগন্ধ নয়, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমার ভীষণ বমি পাচ্ছিল। নিজেকে ঠিক রেখে ঘরে ঢুকলাম। হেলিম চাচা চলে গেছে। হেলিম চাচা যেখানে বসেছিল সেই জায়গাটা দেখে আমার খুব খারাপ লাগছে। মা পেছন থেকে ডাকে, রাসেল, কিরে বাপ, কি হয়েছে তোর? আমি কোনো কথা না বলে চুপ থাকি। মা আবার আমাকে জিজ্ঞেস করে, কথা কোস না কেন রাসেল, কি হয়েছে? এবার আমি বললাম, গোস্তে পাইলা কই মা? মা হাসে, উত্তর দেয়, তোর হেলিম চাচা দিয়ে গেছে। হেলিম চাচা শুধু আমাগেরে কেন দেয়? বস্তিতে আরও মেলা মানুষ আছে তো, তাগেরে দেয় না, খালি আমাগো দেয় কেন? মা আমার এই প্রশ্ন শুনে মা হতভম্ব হয়ে যায়। হয়তো মনে মনে ভাবে, এ কোন রাসেলকে দেখছি? মা, চুপ থাকিস না। মা বলে, তোর এই কথার উত্তর দিবার পামো না, যা যাইয়ে পানি দিয়ে আয়। আমি দাঁড়িয়ে থাকি, নড়াচড়া করি না। আব্বা মারা যাবার পর আমরা হয়তো খারাপ অবস্থায় ছিলাম, কিন্তু না খেয়েছিলাম না। মানুষের অবহেকা পেলেও আরেকবার ঠিকই পেটের অর্ধেকটা পূরণ হতো। কি হলো, যা দাঁড়ায় আছিস যে? মায়ের কথায় আমি কলের দিকে হাঁটা দিলাম। খেতে বসলাম। মুখটা ভার হয়ে আছে। সামনে গরুর গোস্ত, ডাল আর ভর্তা। আমি শুধু ডাল আর ভর্তা নিলাম। মা অবাক হয়ে জিজ্ঞেস করল, গোস্ত নিলি না বাপ? আমি স্বাভাবিকভাবে বললাম, না মা। কেন? তোর না গরুর গোস্ত মেলা পছন্দের, সেজন্য তোর হেলিম চাচাকে গোস্ত আনতে কইছিলাম। নে খা, আমি দিতাছি। মা গোস্ত দেওয়ার জন্য চামচে গোস্ত তুলে আমার পাতের দিকে ধরল। আমি প্লেটটা সরালাম। কি হইল বাপ? নে মা, খামো না, আজ ভাল লাগতাছে না। কি হয়েছে তোর? আজ ইমন করতাছস কেন? জ্বর আসছে নাকি? দেখি। মা আমার দিকে হাত বাড়ায়, আমি হাত ছড়িয়ে দেই। মা, তুমি আমায় ধরবা না। মা, হেলিম চাচারে আর গোস্ত আনতে কইও না, আমার ভাল লাগে না গোস্ত। আমার আজকের কথাবার্তা শুনে মা কিছুটা অবাকই হয়েছে।
আমি তার দিকে তাকাই নেই, শুধু ডাল আর ভর্তা দিয়ে চুপচাপ ভাত খেয়ে শুয়ে পড়লাম। আমি গোস্ত খেলাম না বলে মাও খেলো না, আমার পাশে শুয়ে পড়ল। আজকে আমাকে মায়ের ঘরে থাকতে দিল না, কইল না করে দিতাম। সারা রাত আমার চোখে ঘুম নেই, শুধু হেলিম চাচা আর মায়ের জন্য বাজার আরও কত কি নিয়ে আসে। আমি এর মানে বুঝতে পারলাম না। আমার বয়স 10 হলে কি হবে, আমি তো কিছু হলেও বুঝি। এমন না যে আমি কিছুই বুঝি না। আমি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেশনের দিকে হাঁটা দিলাম। এখনও স্টেশনে মানুষ সেভাবে জাগেনি। ট্রেন আসতেও দেরি হবে হয়তো। আমি অস্পষ্ট আলোতে ট্রেন লাইনে বসে পড়লাম। পেটটা ক্ষুধায় চৌচো করছে। রাতে